আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সালাত মেহবুব সম্পদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি 2022 ক্র্যাশ কোর্সের বাংলা ক্লাসে। আমি তোমাদের সাথে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র দুটি বিষয়ে ক্লাসই নিব। আমি পড়াশোনা করছি হচ্ছে আইন বিভাগে ব্র্যাক ইউনিভার্সিটিতে, এবং আমি 2019 সাল থেকে 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে বাংলা পড়াচ্ছি। এবং তোমাদের তোমাদের যে সিনিয়র ভাইয়েরা আছে 2021 ব্যাচে আমি বাংলা পড়িয়েছি, এবং এসএসসি এবং এইচএসসি তেও আমি কিন্তু বেশ কিছুদিন ধরেই বাংলা ক্লাস নিচ্ছি। তো আশা করি তোমাদের সাথেও আমার এই বাংলা ক্লাসের অভিজ্ঞতা অনেক ভালো হবে, তোমরা আমার থেকে শিখতে পারবা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে আমি বলে রাখি, আমরা যেভাবে যেহেতু আজকে প্রথম ক্লাস আমার সাথে তোমাদের এই ব্যাচে, সে কারণে হচ্ছে যে আমরা কিছু বিষয় তোমাদেরকে বলে রাখতে পারি। সেটা হচ্ছে যে পড়ার সময় বা হচ্ছে পড়ার জন্য বা শিক্ষার জন্য তোমার যখনই যে কোনো কিছু জিজ্ঞাসা আছে, সেটা কিন্তু তুমি সব সময় আমাদের কাছে করতে পারো, স্পেশালি আমার কাছে করতে পারো। সে কারণে আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের সাথে আমার যে ক্লাসগুলো হয় সেটা অনেক বেশি সুন্দর হয়, এবং হচ্ছে অনেক বেশি ইন্টারেক্টিভ হয়। স্টুডেন্টরা কথা বলতে পারে, স্টুডেন্টরা জানাতে পারে তাদের কি সমস্যা এবং ইত্যাদি। সো সবকিছু মিলিয়ে তোমরা কেমন আছো, কোথা থেকে জয়েন করেছো, কে কোন স্কুলে কে কোন কলেজে পড়ছে, এটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও। এবং তোমাদের কেমন লাগছে এই কোর্সের ক্লাসগুলো সেটাও হচ্ছে একটু জানিয়ে দিও। তাহলে হচ্ছে আমরা ধরো পরবর্তীতে আমাদের ক্লাসগুলো এগিয়ে নিতে পারি অথবা পড়া শুরু করে দিতে পারি। সো যারা ক্লাসে আছো, ইতিমধ্যে অনেক বন্ধুরাই আমাদের সাথে জয়েন করে ফেলেছো, বাকি বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। সকালবেলা ক্লাস তো অনেকে আলসি করে ঘুম থেকে উঠে নাই এখনো, একটু ফোনও দিয়ে দিতে পারো যে আই ক্লাস, মানে বন্ধুদেরকে ফোন দিয়ে বলো যে ক্লাসে চলে আসে, একসাথে আমরা একটু ক্লাস করে নেই। খুব বেশি সময় তো হয়তো লাগে না আমাদের, তাই না? তো যতটুকু সময়ের মধ্যে আমরা পারি আমরা সুন্দর মতো শিখে নিই। আচ্ছা, আমাদের সাথে অনেক অনেক বন্ধুরা ইতিমধ্যে জয়েন করে ফেলেছো, অনেকে সালাম জানিয়েছো, অনেকে নমস্কার জানিয়েছো। সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা মূলত, তোমরা জানো যে তোমাদের সাথে ফারহান সাকিব ভাইয়াও ক্লাস নেন। ফারহান সাকিব ভাই আমার সিনিয়র, এবং হচ্ছে ফারহান সাকিব ভাইয়ার সাথে আমি হচ্ছে তোমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্লাসগুলো নিব। অর্থাৎ তোমাদের আগামী এই যে কয়েক মাসের জার্নি, সেটার মধ্যে বাংলার দায়িত্ব আমি এবং ফারহান ভাইয়া নিচ্ছি, এবং কথা দিচ্ছি যে তোমাদের এই কোর্সের পরে তোমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কোনো সমস্যা থাকবে না। এবং এইটা কিভাবে আমরা সলভ করব, যেহেতু ক্র্যাশ কোর্স, একটা কথা মাথায় রেখো, ক্র্যাশ কোর্সে আমরা আমাদের পড়ানোর যে মানে পড়ানোর সময় আমরা যে বিষয়গুলো চিন্তা করেছি সেটি হচ্ছে যে ক্র্যাশ কোর্স মানেই তো তোমাদেরকে সুন্দর মতো খুবই শর্টকাটে শিখিয়ে দিতে হবে, ছোট করে পড়ে শিখিয়ে দিতে হবে, যেন খুব বেশি সময় তোমাদের না লাগে, খুব বেশি কষ্ট তোমাদের না হয়, তাই না? তো সেই কথাটা মাথায় রেখে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইন শর্ট মানে পড়ার চেষ্টা করব এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব, যেন হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো করার পরে কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের ঘাটতি এই ক্লাসগুলোতে না থাকে। ঠিক আছে? তো সেই কথা মাথায় রেখে আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি, এবং আশা করি আমাদের এই পুরা জার্নিতে তোমরা আমাদের সাথে থাকবা। আমি আজকে ক্লাসে প্রায় 250 জন স্টুডেন্টকে সকালবেলা দেখতে পাচ্ছি, আমার অনেক ভালো লাগছে। এই 250 জন স্টুডেন্ট থেকে আমরা চাবো যে আস্তে আস্তে তোমরা তোমাদের বন্ধুদেরকে বলবা, এবং সবাই মিলে আমরা আরো অনেক মানুষ যেন একসাথে ক্লাস করতে পারি। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে কিছু কিছু সময় দেখা যায় যে আমাদের ক্লাস করার ক্ষেত্রে হয়তো আজকে প্রথম ক্লাস, তাই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি, পরের ক্লাস থেকে আর এত কথা বলবো না, সরাসরি পড়ায় চলে যাব। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আজকে মানে যেটা বলছিলাম যে আমাদের অনেকগুলো ক্লাস হচ্ছে, তাই না? অনেকগুলো ক্লাস বলতে আমরা বলছি ক্র্যাশ কোর্সে ক্লাস হয়, তারপরে আমাদের নিজেদের বাসায় হয়তো অনেকের প্রাইভেট থাকে, অনেক কিছু থাকে। সবকিছু মিলিয়ে দেখা যায় যে কোনো কোনো সময় আমাদের সময়ে একটু ক্ল্যাশ করতে পারে। ধরো যে আমি 10:30টায় ক্লাস নিচ্ছি, দেখা যায় যে এই 10:30টা ক্লাসের মধ্যে হয়তো যে কখনো কখনো ধরো তোমাদের হয়তো কারো প্রাইভেট আছে, কিছু আছে, বাট এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, কারণ আমাদের সাথে যত স্টুডেন্ট ভর্তি হয়েছে সবাইকে নিয়ে ক্লাস করা তো একটু আমাদের জন্য, মানে সবার সময়ের কথা চিন্তা করে ক্লাস করা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেড তোমাদের গ্রুপগুলোতে থেকে যাচ্ছে, ওয়েব অ্যাপে থেকে যাচ্ছে। সো ইভেন রেকর্ডেড ভার্সনও খুব সম্ভবত আপলোড করা হবে। সো তোমরা চিন্তা করার কোনো কারণ নেই, কোনো ক্লাস যদি মিস যায়, কেউ যদি করতে না পারো,
তো কোনো একটা দরকারি কারণে, তখন সেটা তুমি পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারো। এবং যদি সেখান থেকে দেখে এখন প্রশ্ন হয় যে ভাই আমি তো লাইভ কোশ্চেন করতে পারলাম না, এটা নিয়ে প্রথমে একটা কথা বলেছিলাম যে তোমাদের চিন্তা করার কিছু নাই। আমি বা হচ্ছে ফারহান ভাই সবসময় তোমাদের জন্য চেষ্টা করব যে স্টুডেন্টদের সব ধরনের সমস্যা যেন আমরা সলভ করতে পারি। তো সেই কথা মাথায় রেখে তোমার যখনই কোনো সমস্যা হচ্ছে আমাকে জানাবা, আমাদেরকে জানাবা, তাহলে আমরা সলভ করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সরি, আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার পর সিলেবাসে আছে এই আরেকটা বিষয় হচ্ছে বলি, সেটা হচ্ছে যে যদি তোমরা কোনো ইনফরমেশন একদম ক্লিয়ারলি না জানো, তোমাদের মনে কোনো কনফিউশন থাকে, তাহলে সেটা ক্রস চেক করে নিবা, তারপরে এসে আমাদের কমেন্ট সেকশনে বলবা। কারণ এই ধরনের একটা ইনফরমেশন যখন আমরা শেয়ার করি, তখন অনেক স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি করে। যেমন আমার কাছে হঠাৎ মনে হলো আমি তো গতকালকেই দেখেছি যে আমার পথ সিলেবাসে আছে, এটার ফাইল রেডি করেছি, হঠাৎ করে কেন এরকম একটা কমেন্ট আসলো যে আমার পথ সিলেবাসে নাই, বুঝছো? তো এরকম ধরনের কথা আমরা যখনই বলবো তখন আরেকবার নিজেরা ক্রস চেক করে নেবো। আচ্ছা, আমি তো বলতেছি সিলেবাসে নাই, তাহলে সিলেবাসটা একবার দেখে নেই তো, এমন হতে পারে আমার ভুল হতেই পারে। সেক্ষেত্রে হয়তো তোমরা আমাকে একটু নক দিয়ে বললেই হবে যে ভাইয়া এটা তো সিলেবাসে নাই। আচ্ছা, তো এটাই আর কি যেটা বলছিলাম। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্ট সলভিং এর জন্য কাজ চলছে, আমরা হচ্ছে লাইভ গুলো নিয়ে দেখছি। অ্যাসাইনমেন্টের জন্য আরেকটা ভাইয়া তোমাদের জন্য সলভ করে দেওয়ার চেষ্টা করে। সলভ বলতে একটা কথা মাথায় রেখো, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কখনোই সলভ করে দেওয়া যায় না, নিজের অ্যাসাইনমেন্ট কিন্তু নিজেদের করতে হয়। তো তোমাকে একটা গাইডলাইন প্রোভাইড করা হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো সাউন্ড সিস্টেমে কি প্রবলেম হচ্ছে একটু জানাও তো। আচ্ছা, সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আমার কথা? কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাও। একজন বলেছে সাউন্ড সিস্টেমে সমস্যা হচ্ছে, বাকিরা একটু জানাও তো ভাইয়া আপু যারা আছো যে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, সাউন্ড আরেকটু বাড়াতে হবে, তাহলে আরেকটু জোরে কথা বলতে হবে, ঠিক আছে? সমস্যা নেই, আমি আরো জোরে কথা বলতেছি। ওকে, সাগর মনে হয় আমার ক্লাস আগেও করেছে, সাগরকে দেখে ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সো আমি কিছু একটু কমেন্ট পড়ে নাই। কমেন্ট পড়ি বলতে হচ্ছে কে কে আমাদের সাথে ক্লাসে আছে। নওশিন, রজনী, সুমাইয়া, সোডিয়াম ক্লোরাইড আছে। এই সোডিয়াম ক্লোরাইড কে মনে হয় আগে চিনি, কোন একটা ক্লাসে আমাদের সাথে ক্লাস করেছে। রুবাইয়াত, সজন, তারপর হচ্ছে জাহিনুল, কাজিম, অর্পা হক আছে, আনিকা মুন আছে, ইফাত, তারপর হচ্ছে জাবেরুল, সারিয়া, শিফাত আছে চট্টগ্রাম থেকে, সামিউল আছো, কামরুন নাহার আছো, সায়েদা মুনতাহা আছো, তাহসিন রহমান আছো, সিরাজুম মনিরা আখি আছো। আচ্ছা, ফাবিয়া রোজ আছো গাজীপুর থেকে, রকিম, শুভ, রূপম, এইচআর, হাসান, তারপর হচ্ছে মেহেদি, জারিন, আহ তৃপ্তি, মাসুদ, তামিমা সহ বাবলি, মুশফিক, ফৌজিয়া, সাদমান সহ আরো অনেকে আমাদের সাথে আছো। আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যখন এই যে কমেন্টের নামগুলা পড়ি, তখন অনেক সময় দেখা যায় যে কমেন্টে সবার নাম হয়তো আমাদের পড়ার সম্ভব হয় না, ঠিক আছে? যদি এরকম ভাবে আমাদের অনেক সময় নাম মিস চলে যায়, মন খারাপ করার কিছু নেই, পুরো ক্লাসটা থাকো, আমি অনেক কোশ্চেন করি, অনেক জিজ্ঞাসা করি, সেগুলা উত্তর দিলে কোনো না কোনো সময় দেখবে তোমার নামও আমি কমেন্টে পড়বো। আর তার থেকে বড় কথা, কমেন্টে পড়ি না পড়ি, আমি তো দেখতে পাচ্ছি যে আমাদের সাথে, এই যে দেখো আমার সাথে কিন্তু একটা ফোন আছে সাথে, আমি দেখতে পাচ্ছি যে কারা আমার সাথে ক্লাসে আছে, কারা আমার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে ইত্যাদি বিষয়, ঠিক আছে? তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসের যে পড়া রয়েছে সেটা শুরু করি। আচ্ছা, প্রথম একটা বিষয় আমি বলি, আমি আমার একদম প্রথম ক্লাস থেকে এই জিনিসটা বলে এসেছি, স্টুডেন্টদেরকে জানিয়ে এসেছি, সেটা হচ্ছে যখনই আমরা কোনো একটি সাহিত্য কর্ম নিয়ে পড়ি, সেটা হতে পারে আমাদের বইয়ের, হতে পারে আমাদের সিলেবাসের ভিতরে অথবা সিলেবাসের বাহিরে। খুব সহজে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা যখন হুমায়ুন আহমেদের কোন একটা বই পড়ি, আমরা যখন মোহাম্মদ জাফর ইকবাল স্যারের কোন একটা বই পড়ি, তখন বইটা পড়ে বা ওই গল্প বা সাহিত্য কর্মটা পড়ে আমরা শিখতে পারি অনেক কিছু। আমার কাছে মনে হয় একজন পাঠক হিসেবে তার সম্পর্কে, তার মানে এখানে লেখক সম্পর্কে জানা আমার জন্য বা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে আমি একজন মানুষের লেখক, একজন মানুষের, একজন লেখকের মানে সাহিত্য কর্ম পড়ছি, তার লেখনী পড়ছি, তাহলে আমি কেন তার সম্পর্কে একটু জেনে নিব না? আমার ৫টা মিনিট একটু সময় দিলে আমি তার সম্পর্কে কিছু তথ্য জেনে নিতে পারি যে তিনি আসলে কি ধরনের সাহিত্যকর্ম রচনা করেছেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার জীবনকাল কি ছিল ইত্যাদি বিষয়। সো
এটা বলার রিজনটা কি, এটা বলার কারণটা কি, আর বাংলা ক্লাসে তো ইংরেজি একটু কম বলতে হয়, বাট আমি আরেকটা বিষয় বলে রেখে আমি টুকটাক ইংরেজি শব্দ বলি, আশা করি এটাতে তোমাদের সমস্যা হবে না। কিছু কিছু ব্যাচে বলে ভাই আপনি ইংরেজি বলেন কেন, এই যে রিজন বললেন, এই যে এটা বললেন ওটা বললেন। ব্যাপারটা হলো যে আমরা তো বাংলা ক্লাস নিচ্ছি ঠিক আছে, কিন্তু দেখা যায় যে আমি তো তোমার সাথে এমন না যে মানে তোমার সাথে একদম সরাসরি তুমি যেন একটা ক্লাসের ফিল পাও সেটার জন্য চেষ্টা করি। তো অতটা চিন্তা ভাবনা করা হয় না যে একটা বাংলা শব্দ ইংরেজি শব্দ বলে ফেললে আরে খুব সমস্যা হচ্ছে। এটা তো বিতর্ক মঞ্চ না, বিতর্কের মঞ্চে আমি বিতর্ক করতাম তখন হচ্ছে যেটা হতো যে ইংরেজিতে কথা বলা যেত না, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে যেটা বলছিলাম যে আমার পথ লিখেছেন কে, লিখেছেন হচ্ছে কাজী নজরুল ইসলাম। এখন এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ অনেকগুলো দিক থেকে, সেটা হচ্ছে এখান থেকে শিক্ষণীয় অনেকগুলো বিষয় রয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করব যে আমরা এই প্রবন্ধটা পড়ে আমরা কি কি বিষয় নিয়ে শিখলাম, ঠিক আছে? একইভাবে কাজী নজরুল ইসলাম স্যারের কাজী নজরুল ইসলাম সম্পর্কে যেহেতু পড়ছি, বলো তো আমাদের জাতীয় কবিকে, এটা তো ওরা সবাই জানে তাই না, আমাদের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। তো সেই জায়গা থেকেও আমাদের কি বলতো, আমাদের বেশ সুন্দর মতো ভাবে বা বেশ সুন্দর করে কি করতে হবে, সুন্দর মতো ভাবে আমাদের এই বিষয়গুলো হচ্ছে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? কাজী নজরুল ইসলামের আমরা তো সামনে কেউ দেখি নাই, কেউ কি দেখছি কাজী নজরুল ইসলামকে সামনে, বলো তো দেখি একটু কমেন্টে। নিশ্চয়ই দেখি নাই। তো যেহেতু দেখি নাই সেই কারণটাতে হচ্ছে আমরা কাজী নজরুল ইসলামের একটা ছবি তোমাদের জন্য কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, তো কাজী নজরুল ইসলামের ছবি আমরা দিয়ে দিয়েছি। পরবর্তীতে দেখো লেখক পরিচিতি, যেটার কথা আমরা তোমাদেরকে বলছিলাম যে লেখক পরিচিতি সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু প্রথমেই বলে নাই, তোমরা তোমাদের একদম 2022 সালের বই অনুযায়ী আমাকে একটু বলো তো দেখি যে তোমাদের ক্লাসে মানে তোমাদের বইয়ে কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কত দেওয়া আছে। যারা ক্লাস আছো দেখে বলো, কোনো সমস্যা নেই। মানে আমরা যখন কোনো একটা ক্লাস করছি সবসময় মনে রাখবা এটা তোমাদের প্র্যাকটিসের কথা চিন্তা করতে হবে, তোমরা যেন বারবার লিখো সেই প্র্যাকটিসটা করতে হবে, সবসময় মনে রাখবা। সেটা হচ্ছে যে আমরা যখন কথা বলি তখন আমরা সহজেই মনে রাখতে পারি কথা। আমি যখন স্কুলে কলেজে ছিলাম তখন আমাদের একজন স্যার ছিলেন, উনি আমাদেরকে বলতেন যে আমরা যখন কোনো একটা কিছু পড়ি তখন সেটার আমরা 60% শিখতে পারি বা 60% শিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমরা যখন সেটা লিখি এবং পড়ি সেটা আমরা একবারে 95% পর্যন্ত শিখতে পারি, বুঝছো? তো যখনই আমি একটা কথা এরকম বলছি, ইম্পর্টেন্ট ইনফরমেশন বলছি আমার ক্লাসে, তোমরা চেষ্টা করবা সাথে সাথে এটা চট করে লিখে ফেলার জন্য, ঠিক আছে? যেন একদমই তোমাদের জন্য কোনো ধরনের কষ্ট মানে তোমাদের জন্য কোনো ধরনের এই সমস্যা না হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু জানাও তো জলদি জলদি, যেটা বলছিলাম যে তোমার আমরা আম, তোমাদের বইয়ে কত সালের কথা লেখা আছে বলো তো দেখি। আচ্ছা, যারা ক্লাসে আছো জলদি জলদি কমেন্ট করে একটু জানিয়ে দাও যে কত সালের কথা আমাদের কিন্তু বলা হয়েছে বা বলা রয়েছে। যারা ক্লাসে আছো একটু জানিয়ে দাও আমাকে জলদি, ভাইয়া আপু সবাই। আচ্ছা, তো ইতিমধ্যে কমেন্ট আসা শুরু হয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড, খুবই ভালো। আচ্ছা, আমাদের সাথে অনেক বন্ধুরা আছে, আমার দেখে এত ভালো লাগছে আজকে। আচ্ছা, 25শে মে হওয়ার কথা অনেক জায়গায়, বা তোমাদের বই কি 24শে মে আছে? আচ্ছা, এটা যদি থাকে আমি বলি সেটা হচ্ছে বইয়ে যেটা আছে সেটাই লিখতে হবে, হ্যাঁ? আমাদের বইয়ে লেখা আছে মানে আমি আমার বইয়ে হচ্ছে লেখা আছে 25শে মে 1899 খ্রিস্টাব্দে। তো সেই অনুযায়ী হচ্ছে তোমাদেরকে লেখা হয়েছে, কিন্তু এইটা তুমি তোমার বইয়ে যে বিষয়টা লেখা আছে, যে তারিখটা লেখা আছে সেটাই কিন্তু তোমাদের জন্য লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কারণ এখানে হচ্ছে যে তোমাদের কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। আচ্ছা, তো তোমাদের বইয়ে যদি 24 থাকে তাহলে 24 হবে, আমার বইয়ে হচ্ছে 25শে মে লেখা ছিল, জন্মগ্রহণ করেছেন, সেই জন্য এখানে 25শে মে আছে। তাহলে কি হবে বলো তো, প্র্যাকটিসটা কি হবে? এবং কোন কোন বইয়ে তোমরা দেখবা যে 24শে মে আছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে 24শে মে 2022 সালে শিক্ষা বর্ষে দেওয়া হয়েছে, সেই কারণে আমরা হচ্ছে 24শে মে করব। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক আছে, কিন্তু আমি বলে দিচ্ছি যে তোমাদের এটা আসল তারিখ হচ্ছে 24শে মে, তোমরা গুগল করলেও দেখতে পারবা। কিন্তু কোন কোন বইয়ে বাংলা বইয়ের ক্ষেত্রে কোন কোন ভার্সনে 24শে মে আছে, কোন কোন ভার্সনে 25শে মে আছে। সেই জায়গা থেকে 24শে মে লেখা উচিত, কারণ 2022 সালের বইয়ে 24শে মে আছে। এটাই বলছিলাম অপু আহমেদ যে কত সাল হবে, 24শে মে হবে। আচ্ছা,
বাংলা এটা হচ্ছে কোন কোন মানে এটা কি বঙ্গাব্দের কথা বলা হচ্ছে না খ্রিস্টাব্দের কথা হচ্ছে? খ্রিস্টাব্দের কথা বলা হচ্ছে। তাহলে বাংলা কত সালের কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন বলতো? খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যারা আমার সাথে ক্লাসে আছো এই বিষয়গুলো একটু মনে রাখো, যে আমি হাইলাইট করে দিচ্ছি, হ্যাঁ? এই বিষয়গুলা বা এই লাইনগুলা যেন আমরা একদম ভুলে না যাই। যেহেতু ক্র্যাশ কোর্সে ক্লাস করছি, শর্টকাটে বলে দিচ্ছি, শর্ট ভাবে বলে দিচ্ছি যে কত তারিখ। আচ্ছা, সো এক এক জায়গায় এক এক রকম আছে। আমি গুগল করে দেখেছি হচ্ছে তোমার 24শে মে, তারপরে মানে এটা আগে দেখা হয়েছে, আমার বই আছে 25শে মে 2022 সালের শিক্ষার্থীদের ব্যাচে, ওই 21 সালের শিক্ষার্থীদের ব্যাচে ওইটা নিয়ে কথা হয়েছে, সেই কারণে আগে থেকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো পরবর্তীতে তার বাবার নাম মার নাম খুব একটা গুরুত্বপূর্ণ না, সমস্যা নাই। তারপরে হচ্ছে যে এইটা গুরুত্বপূর্ণ যে সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় এবং সোচ্চার মানে শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও প্রতিবিধি। এটা কেন বলা হচ্ছে জানো? কারণ হচ্ছে তিনি ছোট থেকেই যখন তার সাহিত্যকর্মগুলো রচনা করেছেন, ঠিক সেই সময় থেকেই তিনি অনেক বেশি কি করতেন জানো? অনেক বেশি হচ্ছে তোমার মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেন। এই কারণে কি তাকে জানো বিদ্রোহী কবি বলা হয়। বিদ্রোহী মানে কি তিনি বিদ্রোহ করতেন কিছু হলে। দেখো তা কোনো একটা জায়গায় অনাচার হচ্ছে, কোনো একটা জায়গায় আহ কোন একটা জায়গায় ধরো যে অবিচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, সেই সবগুলো জায়গাতে তিনি সবসময় চেষ্টা করেছেন অন্যায়ের বিরুদ্ধে লেখার মাধ্যমে বা বিভিন্ন ভাবে তারা কি করবে, তারা হচ্ছে কি করবেন বলতো, তিনি হচ্ছে সবসময় লেখার চেষ্টা করবেন। এইটা তো আসলে কারেক্টটা হচ্ছে আমার বই অনুযায়ী 25শে মে, কিন্তু গুগলে বলা 24শে মে। এখন আমি একটু কনফিউশনে পড়তেছি যে এটা আসলে কোনটা তোমাদের জন্য একদম সঠিক বলবো। সেটা বেস্ট হচ্ছে তোমাদের বইয়ে যেটা আছে সেটাই লেখা, কারণ তোমার হচ্ছে ভুল বা সঠিক নির্ধারণ করা হয় আমাদের বোর্ডে কই থেকে বলো তো? বাংলা প্রথম পত্র বই থেকে। তো সেই কারণে বাংলা প্রথম পত্র বইয়ে যেটা আছে সেটাই আমাদেরকে লিখতে হবে। অ্যাডমিশন টেস্টেও যখন প্রশ্ন আসবে তখনও তোমাদের বইয়ে 25শে মে লেখা থাকলে 25শে মে হবে, 24শে হলে 24শে হবে, ঠিক আছে? যদি কিচ্ছু লেখা না থাকে, শুধু মে থাকে, তাহলে জেনে রাখো এটা 25শে মে। আমি তোমাদেরকে ক্লাসের শেষে একটা ছবি তুলে দিয়ে দিব নে, যে নো হচ্ছে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? কারণ হচ্ছে এখন ক্লাসের মাঝখানে ছবি তোলা যাচ্ছে না, না হলে আমি তুলে দিতে পারতাম। ওকে, আচ্ছা। খ্রিস্টাব্দ থেকে বাংলা সাল বের করার কোনো সঠিক একদম শর্টকাট নিয়ম আমার কাছে মনে নাই। বাট হচ্ছে এটা নিয়ে একটু ভালো একটা কোশ্চেন করেছে, এটা নিয়ে একটু দেখতে হবে যে এরকম কোনো নিয়ম আছে কিনা। যদি থাকে আমি তোমাদেরকে পরে জানিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এই তো ভেরি গুড মামুন। এই তো একটা ক্লাসে সবসময় মনে রাখবে, এই জিনিসটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে ক্লাসেই আমরা মানুষ থেকে শিখতে পারি। কি বলতো? এই যে যেমন মামুন বললো কি, যে বাংলা সাল থেকে 593 মাইনাস করলে, ইংরেজি সাল থেকে 593 মাইনাস করলে বাংলা সাল পাওয়া যায়, তাই? আচ্ছা, ট্রাই করে দেখি তো, চলো। আচ্ছা, একটু চলো ট্রাই করি। তোমরা কি আমার সাথে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ ক্যালকুলেটরের? চলো একটু দেখি, হ্যাঁ। কাজী নজরুল ইসলামের জন্মসাল কত বললাম আমরা? 1899। 1899। আরে এটা তো ভুলে গেছে, দাঁড়াও। 1899 মাইনাস হচ্ছে কত বললাম? 500। 593 বলছো না? হ্যাঁ, 593। আরে সুপার, ভেরি গুড। সো দেখো একটা জিনিস মামুন, অনেক ধন্যবাদ। একটা কথা কিন্তু মানে মামুন বলেছে যে ইংরেজি যে সালটা আছে সেটা থেকে 593 বিয়োগ করলে আমরা বাংলা সাল পেয়ে যাই। তো কাজী নজরুল ইসলামের জন্মসাল কত বলতো? জন্মসাল হচ্ছে 1899। সেখান থেকে যদি আমি মাইনাস করে দেই 593, তাহলে দেখো আমি পাবো 1306। যদি আমাদেরকে লাগবে না, বাট হচ্ছে তারপরও যেহেতু একটা স্টুডেন্ট জানতে চেয়েছো সেই অনুযায়ী হচ্ছে আমি বলে দিলাম, ঠিক আছে? ওকে, তো তাহলে আমরা চলো পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী অংশে যদি চলে যাই। ও, স্ক্রিনশট দেখা যায় নাই? আহা, দাঁড়া 1 সেকেন্ড, তাহলে সময় দাও, সবাইকে দেখাই। এটা খুবই সুন্দর একটা জিনিস, ভালো লাগছে দেখে। সো আই থিঙ্ক যে তোমাদের সাথেও একটু দেখানো উচিত, ঠিক আছে? আচ্ছা, এখন তো স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? দেখো, ক্যালকুলেটর এলাম। 1899 মাইনাস 593 কত আসলো? 1306 আসলো। বুঝতে পেরেছো? তো কত সুন্দর না, যে আমরা এইভাবে কিন্তু বাংলা সালটা খুব সহজেই বের করে ফেলতে পারি। আচ্ছা, তো এখানে আমাদের মেইন কনসার্ন না, আমাদের যে মেইন কনসার্ন রয়েছে সেখানে আমরা চলে যাই। চলো, আমরা যেটা পড়ছিলাম যে কি হবে,
যে তিনি কি করেছেন, সোচ্চার প্রতিবাদী ছিলেন এবং দরিদ্র বা হচ্ছে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে সবসময় তিনি থেকেছেন, এটা আমরা বলেছি। হ্যাঁ, আচ্ছা। সো আরেকটা বিষয় হচ্ছে যে তিনি সবসময় চেষ্টা করেছেন যে তার তিনি বিভিন্নভাবে তার সাহিত্যকর্ম রচনা করেছেন, এমনকি সরাসরিভাবে তিনি কি করতেন বলতো, সরাসরিভাবে তিনি হচ্ছে তোমার যুদ্ধে অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি কিন্তু সোচ্চার ছিলেন এবং ওইখানে অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনও অনেক বেশি বৈচিত্র্যময় ছিল এবং তার কর্মজীবন যদি দেখো তাহলে তিনি, কারণ নজরুল আসলে পড়াশোনা করতে চাইতেন না, তো মসজিদের ইমামতি, তারপরে লেটো গানের দলে যোগদান করা, তারপরে 1917 খ্রিস্টাব্দে বাঙালি পল্টনে যোগদান, ওটার কথাই বলছিলাম যে উনি কিন্তু বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন। তারপরে সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা ইত্যাদি বিভিন্ন কাজ কিন্তু তিনি করেছেন। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা লেটো গান মানে কি বলা হয়? দেখি যে ক্লাসে আছো কিনা। অনেকে তো আমার ইবিআই ক্লাসে আছো, তারা তো বলতে পারার কথা, তাই না? লেটো গান কি বলো তো দেখি, যে লেটো গান কি? আচ্ছা, বলো দেখি লেটো গান কি, যারা ক্লাসে আছো পারো কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবারও দেখা না গেলে তো একটু সমস্যা, আর দেখাবো না। সমস্যা নেই, আর দেখা লাগছে খুব বেশি জরুরি কিছু না। ঠিক আছে, আচ্ছা। তো সমস্যা নেই, এই যে আমি তো কমেন্ট করে দিচ্ছি তোমাদের জন্য। 1899 মাইনাস 593 দেখো কত হয়, ইকুয়াল টু কত, কমেন্ট করে জানাও। এই যে কমেন্ট দিছি, হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন মার্কের অ্যান্সারটা দাও। আচ্ছা, হ্যাঁ, পাড়ায় পাড়ায় গান করে বেড়ানো, আহ ঠিক আছে, যাত্রা দল, পালের গান, মেবি পালা গান, ঠিক আছে, হ্যাঁ পালা গান ঠিক আছে। বাট এটার যদি জিনিসটা মানে এটার মেইন বিষয়টা যদি বুঝতে চাও তাহলে হচ্ছে লেটো গান মূলত পশ্চিমবঙ্গের বা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রচলিত এক ধরনের লোকসঙ্গীত, যেটা হচ্ছে মূলত যাত্রা গানের একটা প্রকারভেদ আর কি। হ্যাঁ, এটাও মূলত ওই যে পালা গানের মতো, মানে পালা গান কেন বলা হয়, বা পালা করে গাওয়া হতো। ধরো 10 জন গাচ্ছে বা 10 জনের একটা গ্রুপ, তাহলে হচ্ছে পালা করে করে তিনজন 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 করে গাচ্ছে, এরকম ভাবে পালা করে করে এটা হচ্ছে গাওয়া হয়। ঠিক আছে, ওকে। তো পরবর্তীতে দেখো এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, যে মাত্র 43 বছর বয়সে তিনি কি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন এবং তার যে ঋদ্ধ এবং সমমনা জীবন কি হয়েছিল, আমৃত্যু নির্বাক হয়ে যায়। ঠিক আছে, তারপরে বাংলাদেশ স্বাধীন হলো, নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়েছিল। হ্যাঁ, এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়ে থাকে এবং কবি হলেও তার কিন্তু সকল শাখায় বিচরণ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। সিফাত, আমার একটু কমেন্টটা পিন করে দিবা ভাইয়া, তাহলে খুবই ভালো হয়। আচ্ছা ভাই। ঠিক আছে, ওকে। সো যেটা বলছিলাম যে আমরা কিন্তু কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেকগুলো বিষয় জানলাম এবং হচ্ছে কি তিনি তার যে সাহিত্য কর্মগুলো তোমরা জেনে রাখবা, মানে জেনে থাকবা যে হচ্ছে তিনি কিন্তু অনেকগুলো বাংলা সাহিত্যের প্রায় সবগুলো বিষয়ের প্রতি বা সবগুলো শাখায় কিন্তু তার অবদান কম বেশি রয়েছিল। এবং এর মধ্যে দেখো অনেকগুলো উপন্যাসের নাম বলা রয়েছে, অনেকগুলো প্রবন্ধ গ্রন্থের নাম বলা রয়েছে, যার মধ্যে রুদ্রমঙ্গল থেকে অনেক প্রশ্ন আসে, মনে রাখবা যুগবাণী থেকে অনেক প্রশ্ন আসে যে এটা কোন ধরনের সাহিত্যকর্ম। ঠিক আছে, তো এটা যেন আমরা একদমই ভুল না করি, এই জন্য তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। এবং তার মৃত্যু সালটাও আমাদের স্লাইডে দেওয়া আছে, যে কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট 12ই ভাদ্র 1383-তে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। ঠিক আছে, ওকে। সো আশা করি বুঝতে পেরেছো। কোনো কনফিউশন কি কারো আছে? এখানে কনফিউশন থাকার মতো আসলে কিছু নাই, তারপরও তোমাদেরকে জিজ্ঞেস করছি, যদি কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে বলে দিতে পারো। আমরা হচ্ছে তোমার কি করব, আমরা হচ্ছে তোমার পরবর্তী অংশে যাওয়ার আগে সেটা ক্লিয়ার করে নেব। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো আমার সাথে বন্ধুরা আছে। আচ্ছা, কমার্সের একটা কমপ্লেইন দেখলাম তোমাদের কাছে আসছে। উম, আচ্ছা, এইটা নিয়ে হচ্ছে আমি তো কোনো ডিসিশন তোমাদেরকে দিতে পারবো না,
বাট হচ্ছে আমি চেষ্টা করব যে এটা যেখানে জানানো প্রয়োজন যতটুকু আমার পক্ষে সম্ভব আমি হচ্ছে জানার চেষ্টা করব। সুম্মা কথাটা বলেছো, প্লাস রুদ্র সহ সবাই অনেকেই এই জায়গাটাতে কথা বলছো, ঠিক আছে? এটা নিয়ে হচ্ছে আমাকে একটু সময় দাও, আমি চেষ্টা করব যে যত জায়গায় সম্ভব মানে যেখানে যেখানে বলা প্রয়োজন সব জায়গায় বলবো, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তা না করে আমরা বাংলা এখন চলো পড়ে ফেলি। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে বুঝছি তোমাদের প্রবলেম হতে পারে, বাট চলো এখন বাংলা পড়ে ফেলি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা, ওকে, আচ্ছা। রণতুর্য কি? রণতুর্য হচ্ছে, আচ্ছা ভালো একটা প্রশ্ন করেছে, একটু কঠিন শব্দ, ঠিক আছে। ওকে, তো রণতুর্য হচ্ছে মানে এক ধরনের বিশেষ বাদ্যযন্ত্র, যেটা হচ্ছে তোমার রণ মানে যুদ্ধের সময় হচ্ছে বাজানো হয়ে থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর কোনো কনফিউশন আছে? যদি থাকে অবশ্যই জানো। এইভাবে যে যারা যারা আমাকে এরকম জিজ্ঞাসা করছো অনেক অনেক ধন্যবাদ। আর একটা জিনিস মনে রাখবা যে প্রশ্ন করার ক্ষেত্রে কখনোই কখনোই হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব করবা না যে ভাইয়া কি বলবো নাকি, কি বলবে, কি মনে করবে, এরকম কিছু না, ঠিক আছে? যখনই তোমার মনে কোনো প্রশ্ন আসবে অবশ্যই অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবা। জানালেই দেখবা যে আমি চেষ্টা করব সেটার অর্থ বলে দেওয়ার জন্য বা হচ্ছে জানানোর জন্য। ঋদ্ধ শব্দের মানে কি? ঋদ্ধ শব্দের মানে হচ্ছে পরিপূর্ণ বা হচ্ছে তোমার সমৃদ্ধ বা হচ্ছে তোমার বৃদ্ধিপ্রাপ্ত অর্থে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো রাশেদ রহমান? আচ্ছা, বাংলা কতদিনে শেষ হবে? বাংলা আমাদের আমাদের যতটুকু টাইমলাইন আছে আহ, ততদিনের মধ্যে আমরা শেষ করবো। আমাদের কোর্সের যে টাইমলাইন আছে সেই অনুযায়ী বাংলা শেষ হয়ে যাবে, চিন্তা করার কিছু নাই। ও আরেকটা কথা হচ্ছে, অনেকেই প্রশ্ন করেছিল যে ভাইয়া সেকেন্ড পেপার কবে শুরু হবে? ব্যাপারটা এরকম না যে ফার্স্ট পেপার শেষ করে সেকেন্ড পেপার শুরু করব। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমরা দুজনই সাইমেন্টেনিয়াসলি চালাতে থাকবো, ঠিক আছে? কোনো একটা ক্লাসে ফার্স্ট পেপার পড়ানোর পরেই আবার হচ্ছে সেকেন্ড পেপার আমরা কিন্তু পড়ায় ফেলবো, তো সমস্যা নেই। ওকে, আচ্ছা। ফার্স্ট পড়াতে তো পারবো ভাইয়া, ফার্স্ট পড়াতে হলে তোমরাই তো বুঝবা না, ঠিক আছে? আচ্ছা, আহ, আমি আমার মতো পড়াই, দেখো যে এরপরে কোনো কনফিউশন থাকে কিনা, ঠিক আছে? আচ্ছা, সো ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি এখন চলো, হ্যাঁ ব্যথা বানানে আকার হবে। আচ্ছা, আচ্ছা, এইটাই মাত্র বললাম যে বাংলা সেকেন্ড পেপার আমাদের কখন শুরু হয়, মানে এরকম না যে আমার বাংলা ফার্স্ট পেপার শেষ করে আমরা সেকেন্ড পেপার নিব। আমরা একই সাথে হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাসও দেখবা যে নেক্সট উইকে হয়তো সেকেন্ড পেপার ক্লাস নেব, ঠিক আছে? আচ্ছা, বাংলা অ্যাসাইনমেন্ট পাও নাই বলতে? কি অ্যাসাইনমেন্ট? বাংলা অ্যাসাইনমেন্ট তো তুমি, আচ্ছা, ওকে। সো যেটা বলছিলাম যে আমরা চলো তাহলে আমাদের সাহিত্য মানে আমাদের যে মূল পাঠ সেটাতে চলে যায়। আচ্ছা, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। রাজভয় লোক ভয় কোনো ভয়ই আমার বিপথে যাবে না, ঠিক আছে? আমি যদি সত্য করে আমার সত্যকে চিনে থাকি, আমি একটু পড়ে নিচ্ছি, তারপরে আমি প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন, প্রত্যেকটা লাইনের আমি হচ্ছে ব্যাখ্যা করে দিচ্ছি। এবং যেই লাইনগুলোর ব্যাখ্যা আমি তোমাদেরকে বলবো মনে রাখবা, সেগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সেই জায়গা থেকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা, কি পয়েন্টস গুলা বা মেইন পয়েন্টস গুলা লিখে রাখার চেষ্টা করবা। আচ্ছা, এখানে মূলত হচ্ছে আমার পথ, এই পুরো প্রবন্ধটাতে নজরুল হচ্ছে একটা আমির আহ্বান, মানে এমন একটা আমি চেয়েছেন বা এমন একটা মানুষকে হিসেবে নিজেকে কল্পনা করেছেন যার পথটা হবে সত্যের পথ। এই জন্যই তিনি বলেছেন আমার কর্ণধার হবে, আমার কর্ণধার হচ্ছে আমি, অর্থাৎ আমার কর্ণধার অন্য কেউ নয়, বরং আমার কর্ণধার হচ্ছে আমি। এবং আমার পথ দেখাবে আমার সত্য। আজকে প্রথম ক্লাস দেখে একটু কমেন্ট বেশি পড়েছি, প্লাস হচ্ছে একই সাথে ক্লাসগুলো যেন ইন্টারেক্টিভ থাকে সেই কারণে আমি কমেন্ট পড়ি, ঠিক আছে? যতটুকু প্রয়োজন ততটুকুই আমি পড়বো, কোনো চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমার পথ দেখাবে আমার সত্য,
কেন এটা বলা হয়েছে? কারণ হচ্ছে ওই যে বললাম যে এমন একটা আমির আহ্বান প্রত্যাশা করেছেন, যে আমি অর্থাৎ যেই সত্তা, যে মানুষটা হচ্ছে নিজের দেখানো, নিজের পথ দেখানো, সত্যের পথ দেখে চলবে। আমি যাত্রা শুরুর আগে সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে, যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। রাজভয় লোকভয় কোনো ভয়ই আমাকে বিপথে নিয়ে যাবে না। আচ্ছা, এটা কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে যে তোমার কর্ণধার মানে হচ্ছে যে নেতৃত্ব প্রদানের জন্য, মানে হচ্ছে এমন অনেক মানুষ রয়েছে না যারা নেতৃত্ব প্রদান করতে পারে। ক্লাস ক্যাপ্টেনদের কথা চিন্তা করো, তারা অনেকটা কর্ণধার টাইপের। বা হচ্ছে আমরা আমাদের দেশের সমাজের বরেণ্য ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা হচ্ছে বিভিন্ন নির্দেশনা দান করার ক্ষমতা রাখেন, প্রদান করার ক্ষমতা রাখেন, তাদেরকে মূলত বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে যদি যাই যে যেটা বলছিলাম যে রাজভয় লোক ভয়, লোকভয় কোনো ভয়ই আমাকে কি করতে পারবে না, আমাকে বিপথে নিয়ে যেতে পারবে না। এটা কেন বলা হয়েছে জানো? কারণটা হচ্ছে যে এমন অনেক সময় ঘটেছে, বা এমন অনেক সময় এমন অনেক কিছু হয়েছে যখন দেখা যায় যে বিভিন্ন কারণে আমরা একটা কাজ থেকে পিছিয়ে পড়ি। ধরো আমার এমন একটা কাজ করতে ইচ্ছা করছে যেটা নিয়ে হয়তো বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কথা বলে। যেমন ধরো অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে আমাদের বাসায় ফিরতে হয়তো একটু দেরি হয়ে যায় রাতে। তখন হয়তো ধরো যে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছি, কিন্তু আমার বাসায় ফিরতে আজকে দেরি হয়ে যাচ্ছে। সেটা নিয়ে অনেকেরই ধরো সমাজে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন মন্তব্য করে, যে আল্লাহ এত রাত করে কেন ছেলেটা বাসায় আসছে, কোথায় যায়, এরকম টাইপের একটা বিষয়। এখন সেইটাকে ভয় করে, সেই লোক ভয় করে আমি যদি আমার কাজটা না করি, তাহলে কি ভালো হলো কিছু? এই জিনিসটাই রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন, যে কি, যে হচ্ছে যখনই তোমার মানে এমন একটা আহ্বান বা এমন একটা সত্যের কথা তিনি বা এমন একটা মানুষের বা এমন একটা পথে চলতে চেয়েছেন, যেই পথে রাজভয় লোক ভয় কোনো ভয়কে কেউ কিন্তু ভয় পাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি যদি সত্য করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে আমার অন্তরে হচ্ছে মিথ্যার ভয় না থাকে, তাহলে হচ্ছে কি হবে, বাহিরের কোনো ভয়ই আমার কোনো কিছু বা কিছু করতে পারবে না। হ্যাঁ? আচ্ছা, তো এইখানে মূলত হচ্ছে প্রথম থেকে যদি একটু ব্যাখ্যা করি তাহলে হচ্ছে, আচ্ছা, সো বিষয়টা হচ্ছে নজরুল ইসলাম মূলত বলতে চেয়েছেন যে তার নেতাটা হচ্ছে তোমার রাজভয়। কি রাজভয় হচ্ছে তোমার হচ্ছে মূলত বিভিন্ন সময় আগের দিনগুলোতে রাজারা শাসন করতো না। তো দেখা যেত যে রাজার যে বিভিন্ন শাসন কার্য বা হচ্ছে বিভিন্ন সময় রাজ্যের এই প্রধানকে ভয় পাওয়া হচ্ছে মূলত রাজভয়। আর লোক ভয় যেটা বললাম, যে আশেপাশে আহ আশেপাশের মানুষের ব্যাপারে বিভিন্ন সময় হচ্ছে তোমার কি হয়েছে, তোমার হচ্ছে লোকভয় বলতে মূলত এটা বোঝানো হয়েছে যে আশেপাশের মানুষকে নিয়ে বিভিন্ন ভাবে ভয় দেখা পাওয়া বা বিভিন্ন কিছু করতে গিয়ে ভয় পাওয়া। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে দেখো রয়েছে যে যেই পথ তার সত্যের বিরোধী, মূলত তিনি বলতে চেয়েছেন যে যেই পথটা হচ্ছে তার সত্যের বিরোধী, সেই পথ কিংবা অন্য কোনো পথই তার বিপথ নয়। বিপদ শব্দের অর্থ কি? বিপদ শব্দ বলতে মূলত বোঝানো হয়েছে কোনো খারাপ পথ বা অন্য কোনো পথ নয়। এইটার কথা মূলত হচ্ছে এখানে বলা হয়েছে। কর্ণধার মানে একবার তো বলেছি ক্লাসে, অন্য কেউ যদি বুঝে থাকো একটু কমেন্টে জানিয়ে দাও তো কর্ণধার মানে কি। আচ্ছা, বিষয়টা আমরা একটা উদাহরণ সহকারে যদি চেষ্টা করি তাহলে তো আমরা অনেক ভালো মতো বুঝতে পারবো। হ্যাঁ, ধরো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে মুসলমানদের কাছে কি বলতো সত্য হলো পশ্চিম দিকে বা কেবলার দিকে তাকিয়ে আমরা হচ্ছে তোমার, বা কেবলার দিকে মুখ করে আমরা কি করি, আমরা হচ্ছে নামাজ পড়ি, তাই না? বা পশ্চিম দিকে। কিন্তু যেই মুসলিম ধরো আমেরিকায় থাকে বা ইউএসএ তে থাকে বা হচ্ছে ইউকে তে থাকে, তার জন্য কিন্তু হচ্ছে তোমার পশ্চিম দিকে কেবলা না, তার জন্য কিন্তু পূর্ব দিকে, তাই না? এটা কেন বলছি? কারণ হচ্ছে দুইজনের তোমার বিশ্বাসটাই বা দুইজনের দিক সম্পর্কিত বিশ্বাসটা কিন্তু হচ্ছে মূলত এখানে সত্য, যে আমার কি একটা বিষয়ে আমরা কি করতে পারি। আচ্ছা, মূলত হচ্ছে যেটা বলতেছিলাম যে এই সত্যের কথা, অর্থাৎ একটা বিষয় সম্পর্কে, একটা মতবাদ সম্পর্কে আমরা সবাই যেটা বিশ্বাস করি সেটা সেই কিয়ার কথাই বলা হচ্ছে এখানে সত্য হিসেবে। যেমন আমরা সবাই বিশ্বাস করি যে কেবলার দিকে মুখ করে আমাকে মুসলমানদেরকে নামাজ পড়তে হবে। বিষয়টা এমন না যে পশ্চিম দিক বা পূর্ব দিক বা উত্তর দিক দক্ষিণ দিক, তাই না? তো এই সকল বিষয়গুলাই আর কি এখানে মূলত বলা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে এখন যাই হোক, এটাই মূলত বলছিলাম। পরবর্তীতে বলা হয়েছে কি বলতো, অতএব যে মিথ্যাকে চিনে
সে মিছামিছি তাকেও ভয় করে না, যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করবে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত করে রাখতে পারে না। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো যেটা বলছিলাম এখানে কুর্নিশ কি? কুর্নিশ হচ্ছে মাথা নত করে অভিবাদন জানানো, বা হচ্ছে তোমার অভিবাদন জানানো বা হচ্ছে সম্মান প্রদর্শন করা, সেটাকে মূলত হচ্ছে যে তোমার কুর্নিশ বলা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, সো এই কুর্নিশের ক্ষেত্রে কুর্নিশ শব্দটা থেকে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে তোমার কি বলতো, যে এই সত্যের কথা বা নিজেকে যে চিনেছে, ধরো এখানে কি বিষয়টা বলা হচ্ছে যে আমি যদি একটা বিষয় জানি যে আমার অন্তরে কি কি রয়েছে, আমি কি কি বিষয় পারি, আমার কতটুকু বাংলার বিষয়, ধরো অন্য বিষয় বাদে না, বাংলার বিষয় নিয়ে যদি আমি বলি, তাহলে হচ্ছে যে কুর্নিশ কি মাত্র বলেছি তো, কুর্নিশ হচ্ছে সম্মান জানানো বা হচ্ছে সম্মান প্রদর্শন করা। ঠিক আছে? আচ্ছা, তো মূলত হচ্ছে যে নিজেকে আমি যখন চিনবো বা আমি যদি জানি ধরো আমি বাংলা কতটুকু ভালো পারি বা আমি বাংলা ক্লাস নিচ্ছি, স্টুডেন্টরা কতটুকু উপকারী হচ্ছে, তাহলে এখন ধরো যে আশেপাশে কিছু স্টুডেন্ট আমার বাংলা ক্লাসে বুঝতেছে না বা কিছু স্টুডেন্ট আমার সম্পর্কে খারাপ কথা বলছে, সেই সম্পর্কে কি আমার খুব বেশি প্যারা নেওয়া বা খুব বেশি চিন্তা করার দরকার আছে? নাই কিন্তু, কারণ আমি আমারটা জানতেছি, আমি আমারটা বুঝতেছি যে যারা আমার ক্লাসটা প্রপারলি করছে তারা কতটা প্রপারলি শিখতে পাচ্ছে। বুঝছো? তো সেই জিনিসটাই মূলত এখানে বলা হয়েছে যে নিজেকে যদি আমি চিনি, তাহলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে আপন সত্য ছাড়া আর কাউকেই কুর্নিশ করে না, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। আচ্ছা, এই যে নিজেকে চেনা, আপনার সত্য আপনার গুরু পথ প্রদর্শক পথ প্রদর্শক কান্ডারি বলে জানা, এটা কোনো দম্ভ নয়, অহংকার নয়, এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। সবসময় মনে রাখবা যে নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে। হ্যাঁ, তুমি যদি তোমার গুণ সম্পর্কে কথা বলো, তুমি যদি বোঝানোর চেষ্টা করো যে একটা বিষয় সম্পর্কে আমি এতটুকু জানি, ধরো অনেকেই বলে না যে আমি গিটার বাজাতে পারি, অথবা আমি হয়তো পড়াশোনার মধ্যে অঙ্ক বিষয় অনেক ভালো বা গণিতে অনেক ভালো, এটা যদি আমি বলি, এটা কখনো দম্ভ নয়, এটা অহংকারও নয়, এটা নিজেকে চেনার আত্মস্বীকারতা। এবং তুমি যখন নিজে এই জিনিসটা বুঝতে পারবা যে কি বলতো, আচ্ছা, সো যেটা আমি বলছিলাম যে যে এই বিষয়টা মূলত যখন তুমি এই জিনিসটা রিয়েলাইজ বা বুঝতে পারবা যে তুমি গণিতে বেশ ভালো বা হচ্ছে তুমি বাংলায় খুবই ভালো, এটা যদি তুমি বুঝতে পারো, দেখবা যে তোমার বাংলা বিষয়ের প্রতি বা গণিতের বিষয়ের প্রতি তোমার অন্য ধরনের বা ওভারঅল তোমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। বুঝতে পেরেছো? তো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে কি বলা হচ্ছে যে অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলা, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবা, বা কাজী নজরুল ইসলাম যে বিষয়টি বলতে চেয়েছেন সেটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে মূলত কি যে তোমরা যখনই ধরো যে তোমার একটা কিছু সম্পর্কে অভিজ্ঞতা নাই, হ্যাঁ, তোমার একটা কিছু সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে সেইটা নিয়ে হচ্ছে তোমার কি করবা না, সেটা হচ্ছে তোমার সেটা নিয়ে কখনো মিথ্যে অহংকার করা উচিত না, বা হচ্ছে তোমার মিথ্যে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা উচিত না, বরঞ্চ তুমি স্বীকার করে নাও, মাথা নিচু করে স্বীকার করে নাও যে আমি এই বিষয়টা পারি না। যেমন আমি গণিত কম পারতাম, এটা যখন আমাকে বলা হতো, এটা নিয়ে আমার খুব বেশি মন খারাপ হতো না, বরঞ্চ আমি স্বীকার করে নিতাম যে আমি পারি না একটা জিনিস, আমি আমি পারি না, এটা কম পারি, এটা নিয়ে তো কিছু, এটা নিয়ে তো বাহাদুরি করার কিছু নেই, এটা নিয়ে তো বেশি গলা উঁচু করে বলার কিছু নাই যে আমি আমি পারি। একটা জিনিস পারি না সেটা স্বীকার করে নিলে তো কোনো সমস্যা নেই, এটার কথাই মূলত এখানে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। দম্ভ শব্দটার আম, অর্থ হচ্ছে মূলত তোমার অহংকার অর্থেই বলা হয়ে থাকে বা গর্ব অর্থেই বলা হয়ে থাকে, কিন্তু দম্ভের বিষয়টা হচ্ছে কি একটা মিথ্যে অহংকার আর কি, মানে একটা কোন এমন একটা বিষয় নিয়ে তুমি অহংকার করছো যেটার আসলে কোনো মানে সেটা আসলে তুমি ডিজার্ভই করো না, বা সেটা নিয়ে তুমি আসলে কোনো কথাই হয়তো বলতে পারো না, এমন একটা বিষয় নিয়ে হয়তো তুমি যখন অহংকার করছো সেটা মূলত বলা হয়ে থাকে। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, আরেকটা প্রশ্ন কোথায় জানি দেখলাম। আচ্ছা, সো ওকে, ও কান্ডারি, কান্ডারি হচ্ছে মূলত মাঝি শব্দটার অর্থে ব্যবহার করা হয় যে যে নৌকার হাল নিয়ন্ত্রণ করে, কিন্তু এখানে কান্ডারি বলতে বোঝানো হচ্ছে পথ প্রদর্শক অর্থে। হ্যাঁ,
মূলত যেটা একটু আগে বলছিলাম যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে না যারা হচ্ছে তোমার কি করে, যারা হচ্ছে তোমার আহ, দিক নির্দেশনা দিতে পারে অথবা প্রধান মানুষ হিসেবে কাজ করে, তো তাদেরকে মূলত আমরা কান্ডারি বলতে পারি। যেমন আমাদের পরিবারের কান্ডারি কে বলতো, আমাদের আব্বা আম্মা, তাই না? তো এরকম ভাবেই জিনিসগুলা বলা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, পৌরুষ মানে মূলত ব্যক্তিত্বকে বোঝানো হয়েছে, বা তার যে পারিপার্শ্বিক মানে তার অন্তরের যে অবস্থা বা সে কি ধরনের মানুষ সেটাকে মূলত বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, পরবর্তীতে অতএব এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে ফেলেন। প্রশ্ন হবে যে অভিশাপ রথের সারথি মানে কি? হ্যাঁ, আচ্ছা, অভিশাপ রথের সারথি বলতে মূলত যে বিষয়টা বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে তোমরা এমন কি কোনো সিচুয়েশন বা এমন কোনো অবস্থা কখনো ফেস করেছো যে হচ্ছে তোমার, যে তুমি সমাজের একটা অন্যায় নিয়ে বা একটা খারাপ একটা কিছু নিয়ে কথা বলতে গিয়েছো, সেখানে হয়তো তোমাকে বিভিন্ন ধরনের কি হচ্ছে আক্রমণের শিকার হতে হয়েছে, বা হয়তো দেখছো যে একটা কিছু নিয়ে অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে, সেটা নিয়ে তুমি কথা বলতে গিয়েছো, সেখানে তোমাকে হচ্ছে কি করতে হচ্ছে, সেখানে তোমাকে আক্রমণ করা হচ্ছে, সেখানে তোমাকেই সেখানে তোমাকেই হয়তো নির্যাতন করা হচ্ছে কোনোভাবে। সেইটা, সেই প্রেক্ষাপটে সেইখানে হচ্ছে নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে সমাজ রক্ষকদের কাছ থেকে এই আক্রমণের শিকারটা অনেক সময় হতে হয়। তো এটার কথা এখানে বলা হচ্ছে যে জানা আছে যে তুমি, এখানে কি বলা হয়েছে যে অভিশাপ রথের সারথি স্পষ্ট কথা বলাটাকে, দেখো, আমরা যখন কোনো একটা কিছু স্বীকার করে নেই যে আমি হয়তো একটা কিছু ভালো পারি না, তখন দেখা যায় যে মানুষ এটা নিয়ে আরো বেশি মজা করে, আরো বেশি নিয়ে ঠাট্টা করে, তামাশা করে যে আরে তুমি এটা পারো না, এটা তো খুব সহজ, এটা এমনি হয়ে যায়। এই জিনিসটা একটা মানুষের স্বাভাবিক মানসিকতায় কাজ করে যে আমি মানুষকে একটু খোঁচা দিয়ে কথা বলবো, মানুষকে একটু টন্ট করে কথা বলবো, এই বিষয়গুলা। তো এটার কথাই বলা হচ্ছে যে এই অভিশাপ রথের সারণী অর্থাৎ এই নিয়মটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত, যে আমার যখন কোনো একটা কিছু আমি পারি না তখন সেটা আমি জানিয়ে দেওয়া উচিত। এটা মিথ্যা কথা বলার কিছু নাই, অসত্য বলার কিছু নাই, মিথ্যা অহংকার করার কিছু নাই, ঠিক আছে? এবং এইটা বলার ক্ষেত্রে কখনো, অথবা আমি যে একটা কিছু ভালো করে জানি, এইটাও কিন্তু আমরা কেউ বলতে পারি না। তখনই মানুষ বলে আরে খুব ভাব নিচ্ছিস, আরে খুব দেখাচ্ছিস, শো অফ করছিস, এরকম বলি না আমরা? এটার কথাই বলা হচ্ছে যে এই প্রথাটা থেকেই বেরিয়ে আসতে হবে। আমি যদি একটা কিছু জানি, আমি যদি আমার সত্য সম্পর্কে জানি, আমি যদি আমার আমার যদি আমি আমার আহ, অবস্থা সম্পর্কে জানি, আমি যদি আমার কতটুকু ক্যাপাসিটি আছে, আমি আমার জ্ঞান সম্পর্কে ধারণা রাখতে পারি, তাহলে সেটা আমি জানাতেও পারি। সেখানে ভয় পাওয়ার কিছু নাই, সেখানে অহংকার বা স্পর্ধা মনে করার কিছু নেই, বরং এটাই স্বাভাবিক যে আসলে বলা উচিত, জানানো উচিত, ঠিক আছে? ওকে, পরবর্তীতে তাহলে যাই। তোমরা কি বুঝতে পেরেছো? কোনো কনফিউশন থাকলে কিন্তু জানাও, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি ক্লাসের পরেই তোমাদেরকে একটা ফর্ম দিব, সেখানেও তুমি তোমার কনফিউশন জিজ্ঞাসা প্রশ্নগুলা লিখতে পারবা, যেন আমি পরের কোনো ক্লাসে হলেও তোমাদের উত্তর করে দিতে পারি। আচ্ছা, স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয়ই থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। এটা কি বলা হয়েছে এখানে? এখানে মূলত বলা হচ্ছে তোমরা ঠোঁট কাটা শব্দটার অর্থ জানো? ঠোঁট কাটা, এই বাগধারা বলে না, হ্যাঁ বাগধারাই তো। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ আমাকে একটু কেউ বলো তো, দেখি যে কেউ পারো কিনা। আচ্ছা, তো যারা ক্লাসে আছো, প্রায় 400 জন স্টুডেন্ট আমার সাথে ক্লাস করছিল, এখন যদিও 350 হয়ে গিয়েছে, 50 জন চলে গিয়েছে, অনেক খারাপ লাগলো দেখে দেখে। ওদের মনে হয় ভালো লাগতেছে না, বাট তারপরও একটু আমাকে জানায়ও যে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো কি না, ঠিক আছে? ওকে, স্পষ্টভাষী, রাইট, ভেরি গুড ভেরি গুড, স্পষ্টভাষী, হ্যাঁ। ঠোঁটকাটা বলতে স্পষ্টভাষী, বেহায়া না, স্পষ্টভাষী, ঠিক আছে? আচ্ছা, সো মূলত স্পষ্টভাষী বলতে কি বলা হয় এখন বুঝতে পারতেছো, যে স্পষ্ট কথায় কথা বলা হয়। সাপোজ এটা ধরো যে যারা স্পষ্টভাষী তারা কেমন কাজ করে আমি বলি। ধরো একটা শিক্ষক, অথবা হচ্ছে আমি বললাম যে ভাই এটা, ধরো আমি একটা জিনিস ভুল পড়াইতেছি, পড়ায় বললাম যে এটাই ঠিক। স্পষ্টভাষী যারা আছে তারা ডিরেক্টলি বলবে যে ভাইয়া আপনি যে কাজটা করেছেন সেটা ভুল হয়েছে, এটা কোনো সমস্যা নেই, হ্যাঁ। এখানে কষ্ট পাওয়ার কিছু নেই, এখানে বরঞ্চ তুমি যদি স্পষ্ট ভাষায় আমাকে বলো যে ভাই আপনি যেটা পড়িয়েছেন বা একটা বানান ভুল আছে, অত্যন্ত, মানে এটা এটা একটা বানান ভুল আছে, এখন আমি যদি
সেটা নিয়ে তোমার সাথে তর্ক করি যে না এটাই ঠিক, এটা কিন্তু কাম্য না, বরঞ্চ এবং তুমি আমার সাথে এই যে স্পষ্ট ভাষায় কথা বললা যে ভাইয়া বানানটা ভুল আছে, এখানে কষ্ট পাওয়াটা এক ধরনের দুর্বলতা। বরঞ্চ আমি স্বীকার করে নিচ্ছি যে এখানে কিছু কিছু বানান ভুল আছে, কিছু কিছু বিষয় পড়ানোর ক্ষেত্রে হয়তো কমতি থেকে যেতে পারে, সেগুলো তোমাদের কি করতে হবে, আরো জিজ্ঞাসা করতে হবে। কারণ আমি তো স্টুডেন্ট হিসেবে জানি মোটামুটি যে তোমাদের কোথায় কোথায় প্রবলেম হতে পারে, কিন্তু আমার সাথে এত স্টুডেন্ট যখন ক্লাস করে বিভিন্ন মানুষের তো বিভিন্ন জায়গা থেকে প্রবলেম আসতে পারে, তাই না? তো যখন তোমরা এই প্রশ্নগুলো আমাদেরকে করবা তখন কিন্তু আরো সহজে এক্সপ্লেন করতে পারবো, আরো যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এক্সপ্লেন করবো তখন সবাই আরো ভালো মতো বুঝবা, ঠিক আছে? আচ্ছা, সেটাই মূলত বলছিলাম। ওকে, পরবর্তীতে দেখো বলা হয়েছে যে নিজেকে চিনলে নিজের সত্যকে কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে, এটার কথাই বলছিলাম কিন্তু। হ্যাঁ, এই স্বাবলম্বন, স্বাবলম্বন মানে যাকে ভর করে আহ, থাকা যায়। হ্যাঁ, এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। হ্যাঁ, আচ্ছা, মহাত্মা গান্ধীজি কে? মহাত্মা গান্ধীজি সম্পর্কে তোমরা কি জানতে আগ্রহী কিনা একটু বলো তো। যদি আগ্রহী হও তাহলে কিন্তু আমি তোমাদেরকে একটু জানাতে পারি, ঠিক আছে? মহাত্মা গান্ধীজি, ওকে, ঠিক আছে। তোমরা জানো যে মহাত্মা গান্ধীজির পুরা নাম ছিল কি বলতো? মোহনদাস করমচাঁদ গান্ধী, কিন্তু তাকে সবাই মহাত্মা গান্ধীজি হিসেবেই জানেন। তিনি হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের মানে অগ্রগামী ব্যক্তিদের একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন আন্দোলনে ভারতের স্বাধীনতা সহ সবকিছুতে তার কিন্তু বেশ বেশ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অবদান কিন্তু তার ছিল। হ্যাঁ, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। যে বাংলার বিষয়গুলোর ক্ষেত্রে কি হয়, আমি এমন ভাবে পড়ানোর চেষ্টা করি যেন তুমি তোমার জীবন থেকে মানে এক্সপিরিয়েন্স গুলা থেকে তুমি এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে পারো, তখন অনেক সহজ হয়ে যায় আমাদের জন্য বোঝা যে এই কবি বা সাহিত্যিকরা কি বিষয় হচ্ছে বা কোন বিষয় হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো বলেছেন, সেটাই হচ্ছে মূলত কিন্তু বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে হচ্ছে যে কি বললাম যে কিন্তু আমরা তার কথা বললাম না, আমি আছি এই কথা না বলে আমরা সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তোমাদেরকে রিয়েল লাইফে বলি বা হচ্ছে কিভাবে তোমরা এটা রিয়েলেট করতে পারবা, কিভাবে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আজকে সকালে ক্লাসে এসেই আমি তোমাদেরকে কি বলেছিলাম যে তোমার সবাই মিলে আমরা ক্লাসগুলো করব এবং তোমাদেরও কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, তোমাদেরকেও চেষ্টা করতে হবে, পড়তে হবে, তাই না? আমি তো তোমাদেরকে পড়িয়ে দিতে পারবো না পুরোপুরি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো, গাইডলাইন দিয়ে দিতে পারবো, দেখিয়ে দিতে পারবো যে কিভাবে পড়বা, কিন্তু এর থেকে বেশি কিন্তু আর কিছু করা সম্ভব হবে না, তাই না? তো সেই জায়গা থেকে তোমাকেই কিন্তু ভালো মতো পড়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? ওকে, সো এই যে আমি বললাম যে আমি আছি তোমাদের সাথে, এখন তুমি যদি বলো যে সম্পদ ভাইয়া আছে আর ফারহান ভাইয়া আছে, আমি কিচ্ছু আর পড়বো না, তাহলে কি হবে? না, আমি আছি বলতে বলতে চেয়েছি আমি আমার জায়গা থেকে তোমাদের জন্য যতটুকু চেষ্টা করব অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ লার্নার, তোমাকেও তোমার জায়গা থেকে ততটুকু আউটপুট দেওয়ার বা ইনপুট দেওয়ার চেষ্টা করতে হবে। তোমাকেও বাসায় আজকে আমার পথটা পড়তে হবে, তোমাকে আজকে এটা নিয়ে একটু চর্চা করতে হবে, সৃজনশীল প্রশ্ন কিভাবে হতে পারে চিন্তা করতে হবে, না হলে কিন্তু হবে না। তো কাজী নজরুল ইসলাম মূলত এই বিষয়টি বলতে চেয়েছেন যে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে বিভিন্ন সময়ে মহাত্মা গান্ধীজি যখন আমরণ অনশন করে মানে হচ্ছে আমরণ অনশন করে বা বিভিন্ন ভাবে যখন প্রতিবাদ জানিয়েছেন, তখন তিনি মানুষকে বলেছেন যে তোমরা চিন্তা করো না, আমি আছি, চলো আমরা একসাথে লড়াই করে চলো আমরা দেশের স্বাধীনতাকে নিয়ে আসি। এই জায়গা থেকেই মূলত হচ্ছে আহ, ব্যতিক্রমী একটা বিষয় চলে এসেছে যে আমি আছি বলছি কিন্তু মানুষ সেভাবে চিন্তা করেনি, বরঞ্চ সবাই বলেছে মহাত্মা গান্ধীজি আছেন, তাহলে তো আর আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। বুঝছো ব্যাপারটা? এই জায়গাটাতে এই যে আমি নাই ভাইয়ারা আছেন এটা বললে একদমই হবে না পিউ, ঠিক আছে? সবাই আছি আমরা, সবাই মিলে আমাদের চেষ্টা করতে হবে, না হলে কিন্তু ক্লাসগুলো করে লাভ হবে না, কোর্স করে লাভ হবে না, তোমাদেরকে বাসায় একটু পড়ে নিতে হবে, বুঝছো? তো এরকম ভাবে আমরা বলি না। হ্যাঁ, আচ্ছা, একটু যে ম্যানেজ করতে হবে ক্লাসের জন্য, না পড়লে তো কিছু মানে এটা তো খুবই ডিফিকাল্ট একটা অবস্থা বলা যে ক্লাসের জন্য পড়তে পারি না, একটু ম্যানেজ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা,
ওকে, সো পরবর্তীতে চলো চলে যায় যে এটাকেই সব থেকে বড় দাসত্ব বলা হচ্ছে। কেন? কারণ এই যে আমরা আরেকজনের উপর নির্ভর করে বেঁচে থাকার কথা চিন্তা করতেছি। কাজী নজরুল ইসলাম, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। হ্যাঁ, একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। কোনটাকে? পরাবলম্বনকে। মনে রাখো, উত্তরটা কি হবে? পরাবলম্বনকে। পরাবলম্বনকেই বলা হয়ে থাকে সবচেয়ে বড় দাসত্ব। কেন? কারণ এটার মাধ্যমে আমরা অন্যের উপর সবসময় ভর করে থাকছি। আচ্ছা, অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাহিরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, এবং এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব। তার আগে কিছুতেই নয়। যেটা বলছিলাম, তোমাদেরকে কিভাবে আত্মনির্ভরশীল হতে হবে বলো তো? ক্লাসে যারা আছো জলদি জলদি একটু কমেন্ট করে দাও। কোর্স শেষ হওয়ার পরও যতদিন তোমাদের পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই ক্লাসগুলোর অ্যাক্সেস তোমাদের কাছে থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম, বলতো তোমাদের আত্মনির্ভরতা কিভাবে আসবে? আত্মনির্ভরতা আসবে, চিন্তা করবা যে ভাইয়ারা আমাদেরকে পড়াচ্ছেন, আমাদেরকে একটু পড়ে নিতে হবে, বাসায় একটু চেষ্টা করতে হবে। এমনটা করলে হবে না। ভাইয়ারা পড়াইছেন, সব দায়িত্ব ভাইয়াদের, আমার কিছু করতে হবে না, এরকম চিন্তা করলে একদম হবে না, ঠিক আছে? আমরা সবাই মিলে পড়বো, সবাই মিলে বোঝার চেষ্টা করব। যেগুলো বুঝবো না সেগুলো আবার আমাকে জানাবা, যে ভাই আমি তো এই জিনিসটা বুঝিনি, আমাকে একটু বলে দেন। আমি তোমাদেরকে তখন আবার বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি তোমার হচ্ছে আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব। তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, আর যাই হোক ভণ্ডামি নয়। এ দম্ভ শির উঁচু করে পুরুষ করে মনে একটা ডোন্ট কেয়ার ভাবা নেই। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, তারাই শুধু অসাধ্য সাধন করতে পারবে। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবারই খাড়া করা যাবে, ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূরে করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দিবে। ঠিক আছে? এখানে মূলত কি বলা হচ্ছে, আমরা অনেক সময় এমন জিনিস দেখেছি না? তোমরা তেলা মাথায় তেল দেওয়া একটা প্রবাদ কি শুনেছো? এটা শুনতে একটু খারাপ শোনায়, বাট ব্যাপারটা কিন্তু এরকমই, যে দেখা যায় ধরো তোমার একজন শিক্ষক, সে ভুল পড়িয়েছে, হ্যাঁ আমি ভুল পড়িয়েছি, আমাকে খুশি করার জন্য বা হচ্ছে আমার সাথে আমার চিন্তা করে মিথ্যা আমি যে ভুল পড়ালাম সেটাকে তুমি প্রশ্রয় দিলা, বা হচ্ছে প্রশ্রয় দেওয়া যেন বললাই না, ভাই বললা হ্যাঁ ভাই ভুল পড়াচ্ছেন এটাই ঠিক আছে, আরে খুবই ভালো, অনেক ভালো বুঝছি, এইটা যদি বলো, তাহলে তুমি তোমার নিজের সাথে প্রতারণা করতেছো, এটা মনে রাখো। তুমি যদি ক্লাসে না বুঝেও জাস্ট কমেন্ট করো যে ভাইয়া সব বুঝছি, তুমি নিজের সাথে প্রতারণা করতেছো, মনে রাখো। এটাই কাজী নজরুল ইসলাম তার এই আমার পথ প্রবন্ধটাতে বলার চেষ্টা করেছেন, যে আমি আমার সত্যটাকে চিনি, আমি কখনোই মিথ্যাকে প্রশ্রয় দিব না, আমি আমার সাথে কখনো কম্প্রোমাইজ করব না, আমি আমার অধিকারের কখনো ছাড় দিব না, ঠিক আছে? যার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আছে যে আরে আমি একটু ভাইয়া হয়তো একটু খুশি হয়ে যাবে যে ক্লাসে সব বুঝছি, এই জন্য আমি বলি যে বুঝতে পারছি, এরকম চিন্তা ভাবনা থাকলেই কাজী নজরুল ইসলাম বলছে যে তোমার ভিত্তিটা পচে গেছে, তাহলে কি করতে হবে? আবার নতুন করে শুরু করতে হবে, নতুন করে। এই যে আমি তোমাকে আজকে অভয় দিচ্ছি, আমি তোমাদের সাহস দিচ্ছি যে তুমি কিছু না বুঝলে আমাকে বলো, আমি তোমাকে বুঝিয়ে দিব। এই সাহস থেকে শুরু করো, যে যখনই বুঝতেছো না জানাও ভাইয়া এই জিনিসটাতে আমি বুঝিনি, আরেকবার কি একটু বুঝিয়ে দিবেন, সুন্দর করে বলো। যে কোনো ক্লাসের ক্ষেত্রে বলে দেখো, প্রত্যেকটা টিচার চেষ্টা করবে তোমাদের সেখানে সাহায্য করার জন্য, ঠিক আছে? তো এই জিনিসটাই কখনো না বুঝে কখনোই মিথ্যা কথা বললে বা মিথ্যা প্রশ্রয় কখনোই দেওয়া যাবে না, ঠিক আছে? আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনোদিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নিব না। প্রশ্ন হচ্ছে বেদ বাক্য কি? বেদ বাক্য হচ্ছে ধরো যে অবশ্যই করণীয়, মানে একটা কথা বলা হয়েছে, যেমন ধরো যে এটা কিভাবে বুঝাই, ধরো সেনা শাসন যখন চলে বা সামরিক শাসন যখন চলে কোন একটা দেশে, তখন কি হয়, যদি বলা হয়ে থাকে যে রাত 10টার পরে বাহিরে কেউ থাকতে পারবে না, তাহলে আসলেই রাত 10টার পরে বাহিরে কেউ থাকতে পারবে না, মানে ওরকম বিষয়গুলো। অথবা ধরো রাজাদের সময় যখন রাজাদের যেসব দেশে প্রধান দেশ বা রাজারা শাসন করে, সেখানেও কিন্তু রাজার শাসনই বা রাজার আদেশই কিন্তু হুকুম, তাই না? তো সেই বিষয়টাই মূলত বলা হয়েছে, যে এটাই মূলত বেদ বাক্য বলা হয়ে থাকে, যেটা বলছে সেটা কোনো ভালো খারাপ। বেদ বাক্যের আরেকটা অর্থ যদি একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যা বলা হবে সেটাই মেনে নেওয়া, ভালো খারাপ সঠিক ভুল কোনো কিছু চিন্তা না করা, এটাকে হচ্ছে বেদ বাক্য বলা হয়ে থাকে। যেমন আমি বললাম যে তোমরা সবাই
তোমাদের কিছু পড়তে হবে না, যা করা লাগবে আমি আর ফারহান ভাই করে দেব। এইটা তোমরা যদি মেনে নাও তাহলে তুমি বেদ বাক্য হিসেবে মেনে নিলা। এটা করলে কি হবে? না। এইটাই কথা, যে তোমাকে নিজেকে বুঝতে হবে যে তোমারও পড়াশোনা করা লাগবে। আমি বলছি দেখেই তোমার বেদ বাক্য হিসেবে একদম এগ্রি করে মেনে নিলে চলবে না যে ভাইয়া ভাইয়ারা আছে হবে সবকিছু হয়ে যাবে সমস্যা নেই, না। তোমার নিজের চিন্তা ভাবনা কাটাতে হবে, তোমার নিজের যে তোমার নিজের যে জ্ঞান সেটাকে ব্যবহার করতে হবে, যে আরে ভাইয়া তো বলছে, কিন্তু ভাইয়া থাকলে কি হবে, না আমারও তো পড়তে হবে। দেখো আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে আমার নিজেদের জীবনের সাথে এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানোর জন্য, যেন তোমাদের বাংলা বিষয়টা অনেক সহজে তোমরা বুঝে ফেলতে পারো, ঠিক আছে? তো এটার কথাই হচ্ছে মূলত এখানে বলা হয়েছে যে ওকে, সো যেটা বলছিলাম যে মূলত এখানে এটাই বলা হয়েছে যে কারোর বাণীকে কখনো বেদ বাক্য হিসেবে মেনে নেওয়া যাবে না যদি তার সত্যতা প্রাণে সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনো দিনই করব না। এটার কথাই কিন্তু আপনাদেরকে বন্ধুরা বলছিলাম, যে না বুঝে কখনো বা না জেনে কখনোই জানার অথবা বোঝার ভণ্ডামিটা আমরা কখনোই করব না, ঠিক আছে? আচ্ছা, ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়, গুরুত্বপূর্ণ লাইন। হ্যাঁ, কারণ কি? কারণটা হচ্ছে যখন আমরা একটা ভুলের মধ্য দিয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো যে ভুলটা হয়েছে। এই যে বুঝতে পারলাম কোন একটা বিষয় বা কোন একটা কাজে আমরা ভুল করে ফেলেছি, এইটাই আমাদের শিক্ষা। এবং সেই শিক্ষা থেকে আমাদেরকে কি করতে হবে, সেটা যদি আমি বুঝতে পারি তাহলে সেটা স্বীকার করে নিতে হবে। সেটা না বুঝে না, কিংবা ভয়ও না, বরঞ্চ কিভাবে আমরা স্বীকার করব? আমরা স্বীকার করে নিব যে ভুলের মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, ভুল করেছি বা করছি বুঝেও যদি জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না, তাহলে আমার আগুনই সেই দিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। ওকে, মানুষের ধর্মই বা মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে নিজের ধর্মের নিজের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা যা সত্য, শুধু তাই লক্ষ্য করে আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। আগুনের ঝান্ডাকে অগ্নি পতাকা, মানে আগুনে সব শুদ্ধ করে নিয়ে নতুন নিশান উড়ানোর বা সত্যের পথে উড়ানো নিশানকে মূলত এখানে আগুনের ঝান্ডা বলা হয়েছে। ওকে, সো এই যে কর্ণধার কি দেখো বলা হয়েছে, নেতৃত্ব প্রধানের সামর্থ্য আছে এমন ব্যক্তি, কুর্নিশ অভিবাদন, অভিশাপ রথের সারথিও বলা রয়েছে। এগুলো মূলত বইয়ের শব্দার্থ, এখানে কঠিন কিছু নাই। সো মে কি, যেমন মিথ্যা বা কপট, সম্মার্জনা কি, ঘষে মেজে পরিষ্কার করা, আগুনের ঝান্ডা ইত্যাদি। হ্যাঁ, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রুদ্রমঙ্গল থেকে যে আমাদের প্রবন্ধটা নেওয়া হয়েছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, অনেক গুরুত্বপূর্ণ। আর ওভারঅল যে বিষয়টা যদি বলি, পাঠ পরিচিতি তোমরা বই থেকে পড়তেই পারবা, সমস্যা নেই। বাট আমি যদি ওভারঅল একটা ব্যাখ্যা করি তাহলে হচ্ছে কি, যে এই প্রবন্ধটাতে আমাদেরকে দেখানো হয়েছে যে ভুল যদি আমি করি আমি সেটা স্বীকার করে নিব, আমার জ্ঞান যতটুকু থাকবে সেটা আমি জানানোর চেষ্টা করব। কখনোই আমি মিথ্যা মিথ্যা অহংকার করব না, মিথ্যা ভাবে মানুষকে হচ্ছে তোমার জানানোর চেষ্টা করব না, বা মিথ্যা গর্ব করব না। যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী আমি কাজ করব, এবং কখনোই পরে নির্ভর হব না, মানে অন্যের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল আমরা হয়ে যাব না, ঠিক আছে? কেন হব না? কারণ পর নির্ভরশীলতা আমাদেরকে কিন্তু একদম ধ্বংস করে ফেলতে পারে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে পর নির্ভর একদমই হওয়া যাবে না, বরং নিজের সত্যকে জেনে নিজের বিষয়টাকে বুঝে আমরা কি করব, আমাদের হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এই পথ চলাকে আমাদের কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এবং আমরা এখানে কখনোই ভুল করতে পারবো না, ঠিক আছে? ওকে, সো এখন একটা কাজ করি, চলো তো আমরা একটু 5টা মিনিট সময় নিয়ে তোমাদেরকে কিছু, আমরা হচ্ছে অবজেক্টিভ একটু চলো প্র্যাকটিস করি। স্ক্রিনে কিছু থাকবে না, আমি হচ্ছে মুখে মুখে তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা আমাকে একটু টুকটাক উত্তর দাও, 4-5টা প্রশ্ন। হ্যাঁ, আমাকে একটু উত্তর দাও তো দেখি, যারা ক্লাসে আছো জলদি জলদি। আচ্ছা, গো মানে কি? গো মানে হচ্ছে এক ধরনের জিদ। হ্যাঁ, এক ধরনের জিদকে হচ্ছে গো বলা হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে।
তো তোমরা সবাই কি রেডি সবকিছু? আচ্ছা, আরে এর আগে রেডি হওয়ার আগে একটু বলো তো যে তোমরা কি বুঝতে পেরেছো? আমাদের কিন্তু ধরো যে আমার পথ প্রবন্ধটা মোটামুটি ভাবে পড়া শেষ। একটু বলো তো সবাই বুঝতে পেরেছো কিনা, কোনো ধরনের কনফিউশন আছে কিনা? গো মানে জিদ। আচ্ছা, কেমন লেগেছে তোমাদের সাথে মানে আমার সাথে তোমাদের আজকের ক্লাসটা করে, এইটাও একটু জানাতে পারো। আচ্ছা, কোন বিষয়টা আরেকবার বুঝাতে হবে বলো, সেই বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ বাক্য। উম ঠিক আছে, এটা একটা ভালো কথা বলছো। আহ আচ্ছা, এটা আমি হচ্ছে নোট তোমাদেরকে পরে দাগিয়ে দিব না, হ্যাঁ? ক্লাসের মধ্যে বসে বসে তো দাগানোর কিছু নেই, তো এটা আমি হাইলাইট করে দিব না, ওই বাক্যগুলো ভালো মতো পড়ে নিও। আচ্ছা, বাংলাদেশে দেখে কিভাবে নট পড়ে গেছি, এটা হচ্ছে জুমের একটা ফিচার, যে তোমার ব্যাকগ্রাউন্ডটাকে করে দেওয়া যায়। আচ্ছা, অনেক ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ। ওকে। ও, কারুর বাণী, কারুর বাণী মানে হচ্ছে যে অন্য কারো বাণীকে আমরা বেদ বাক্য, আমি তোমার কথাটাই বুঝতে পারছিলাম না। আচ্ছা, তো এখন বুঝতে পেরেছি। এই যে আমি যাচ্ছি এখানে, ওই জানি বেদ বাক্য কোথায়, এই যে দেখো, কারুর বাণীকে মূলত এখানে মূলত বলা হয়েছে যে অন্য কারো বাণীকে আমি ওকে, ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি সবাই যেহেতু বুঝতেই পেরেছো, তাহলে আমরা একটু ছোটখাটো আহ, দুই একটা প্র্যাকটিস একটু করে ফেলি। মানে প্র্যাকটিস বলতে আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করব, মুখে মুখেই তোমরা উত্তর দাও, কোনো স্লাইডে কিছু থাকবে না, কোনো সমস্যা নেই, হ্যাঁ? বলো তো, বাংলা কোন সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন? ক্লাসে যারা আছো জাস্ট সালটা আমাকে ঠাস ঠাস করে একটু কমেন্ট করে দাও, আমি সবার কাছ থেকে কমেন্ট চাই, হ্যাঁ? 300 জন আমার সাথে এখন ক্লাসে আছো, আমি সবার কাছ থেকে হচ্ছে জাস্ট কমেন্ট চাই, যে তোমার কি হবে বলো তো, হচ্ছে তোমার বাংলা কত সালে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে? যারা ক্লাসে আছো আমাকে জলদি জলদি একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, দেখি আমরা একটু কমেন্টের ক্লাস মানে একটু হচ্ছে প্র্যাকটিস করে নিই আজকে যতগুলো আমরা পড়লাম, তাহলে যেটা হবে আমাদের একদম কিন্তু খুবই ভালো মতো ধরো মনে থাকবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, অলরেডি উত্তর আসা শুরু হয়েছে, সাবাস, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ও, একটা প্রশ্ন করেছো অনেকে দেখলাম, যে প্রবন্ধ আর গল্পের মধ্যে পার্থক্য কি? খুবই ভালো, এটা যে জানতে চেয়েছো খুব ভালো লাগলো জেনে। আচ্ছা, তো বলি, মূলত মূলত হচ্ছে যে আমাদের সাহিত্যের মধ্যে অনেক ধরনের ভাগ রয়েছে বা বিভাগ রয়েছে, তাই না? প্রবন্ধ, গল্প, নাটক, উপন্যাস, বিভিন্ন। সো ব্যাপারটা হচ্ছে যে শুনি মানে নীতি দীর্ঘ বা হচ্ছে তোমার একটা গল্পের কি হয়, গল্পের ক্ষেত্রে ধরো যে কোনো নির্দিষ্ট করা থাকে না যে আমার এতটুকু অংশ করতে হবে, কিন্তু প্রবন্ধের ক্ষেত্রে মনে রাখবা, সহজ ভাষায়, সুন্দর ভাষায়, অল্প ভাষায় যখনই আমি গল্পের বিষয়গুলো বা গল্পের মতো করে কোনো একটা কিছু প্রকাশ করার চেষ্টা করি, সেটাই হচ্ছে মূলত প্রবন্ধ, বুঝছো? প্রবন্ধ অত বড় হয় না, খুবই সংক্ষিপ্ত টাইপের হয় এবং খুব সুন্দরভাবে একটা এন্ডিং থাকে। ছোট গল্পের কি হয়, ছোট গল্পের ক্ষেত্রে কোনো ধরনের এন্ডিং থাকে না। এন্ডিং থাকে না মানে কোনো কিছু শেষ করা হয় না, পরিণতি টানা হয় না, সেটাকে হচ্ছে ছোট গল্প বলা হয়, বুঝছো? আচ্ছা, সো ভেরি গুড ভেরি গুড, তোমরা উত্তর দিয়েছো 1306, 1899, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো। ঠিক আছে, বলো তো, আমার পথ যে প্রবন্ধটি আমরা পড়েছি সেইটা কোন কাব্যগ্রন্থ থেকে বা কোথা থেকে সংকলিত হয়েছে? যারা ক্লাসে আছো জলদি জলদি আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, ঠিক আছে, সো হচ্ছে তোমার কি বলো তো, নজরুল ইসলামের এই যে আমাদের যে প্রবন্ধটি আমরা পড়ছি সেই প্রবন্ধটি, আচ্ছা, অভিশাপ রথের সারথিটা বুঝাই দিব, কোনো সমস্যা নাই।
সো বলো তো প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে যারা ক্লাসে আছো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, প্রবন্ধের লেখক রাইট নিজের বক্তব্য দেয়, আর গল্পে হচ্ছে তোমার বিভিন্ন চরিত্রের প্রেক্ষাপট বা চরিত্রের মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করে। ঠিক আছে, প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না, এটা কোন ধরনের কথাবার্তা বলো তো? যে কাজী নজরুল মানে আমাদের এই যে আমার পথ এই প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে? আমার পথ, আমি তোমাদের জন্য কমেন্টে লিখে দিতেছি যদি লাগে। প্রবন্ধটি কোথা থেকে, আচ্ছা বলো তো দেখি। রুদ্রমঙ্গল, সাবাস, ভেরি গুড ভেরি গুড। মোহাম্মদ রাইহান, সাহিল, তারপর হচ্ছে ফৌজিয়া, ইমাম, সুলতানা, ফেরদৌসি, অনেক অনেক ধন্যবাদ। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, রুদ্রমঙ্গল ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো ধরনের কনফিউশন থাকলে, আচ্ছা খুবই ভালো একটা প্রশ্ন করেছিলা যে ভাইয়া অভিশাপ রথের সারথিটা বুঝি নাই। অভিশাপ রথের সারথিটা হচ্ছে যখন আহ সমাজের ক্ষেত্রে অভিশাপ একটা জিনিস বলো তো। আচ্ছা, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলতেছি, হ্যাঁ। অভিশাপটা কি? অভিশাপটা হচ্ছে তোমার আহ চিন্তা করি, অভিশাপটা বলা যেতে পারে যেমন তোমার হচ্ছে যে ধরো সন্ধ্যার পরে বাহিরে যাওয়া যাবে না, এটা সমাজের একটা নিয়ম, অভিশাপ বলবো না, বাট সমাজের একটা মানে নিয়ম কারণ আছে। অথবা রাত 10টার পরে বাহিরে থাকা যাবে না, এটা যদি হয়, তো এইটা এক ধরনের অভিশাপ হিসেবে আমরা ধরতে পারি। এখন অভিশাপ রথের সারথি মানে কি? এই নিয়মটা যদি আমি পরিবর্তন করতে চাই, আমি যদি বলি যে আমি তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তাহলে আমার যাতায়াতের মধ্যে, আমার চলাচলের মধ্যে কেন এই নিয়মটা বেঁধে দেওয়া হচ্ছে? আমি এটা মানি না। আমি 10টার পরেও মানুষ যেন বাইরে থাকতে পারে, সেটা আমি চাই। এই যে আমি বললাম, এই যে আমি স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে গিয়ে কথা বললাম, তখন কি হবে? তখন যে এই নিয়মটা প্রণয়ন করেছে যে রাত 10টার পরে বাহিরে থাকা যাবে না, সে আমাদের সাথে কি করবে? বিভিন্নভাবে আক্রমণের শিকার করতে চাইবে না, বা আক্রমণ করার চেষ্টা করবে না, যে আরে এটা কে এত বড় সাহস এত কথা বলতেছে। তো এই যে আক্রমণের শিকার হলাম, তারপর আমরা যে চেষ্টা করছি বা চেষ্টা করা, যে হচ্ছে না আমি যে নিয়মটা সঠিক মনে করি সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো সেইখান থেকেই হচ্ছে মূলত অভিশাপ রথের সারথি শব্দটা এসেছে। বুঝতে পেরেছো এখন যে এই প্রশ্নটা করেছিলাম? কোনো কনফিউশন কি আছে? যদি থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে, ওকে। সো মোটামুটি রুদ্রমঙ্গল বলেছো, ঠিক আছে। আচ্ছা, বলো তো আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে কি? যারা ক্লাসে আছো, আমাদেরকে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় লিখতে পারতেছি না, বাট একটু বলো তো যে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে কি? অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাসে আছে একটু জলদি জলদি আমাকে বলে ফেলো তো যে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে কি। এবং তোমাদের পরাবলম্বন, সাবাস, ভেরি গুড ভেরি গুড। কপিল, আবু নাইসিফ, তারপরে হচ্ছে তোমার মুমতাজ, তারপরে হচ্ছে সর্দার, অর্ণব, লাবিবা, সাজিদুর রহমান, তাওহিদ, ফারজানা, সবাই আছে আমাদের সাথে এবং সুন্দর মতো বলে ফেলছো, অনেক অনেক ধন্যবাদ। সবাই মোটামুটি তাহলে বুঝেছো, তাই না? বলো তো ভুলের মধ্য দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়? এটা একটু কঠিন, যারা পারবে আমি মনে করবো যে তারা মোটামুটি সবই বুঝেছে। বলো তো ভুলের মধ্য দিয়ে আমরা কিভাবে সত্যকে পেতে পারি? যারা ক্লাসে আছো আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভুলের মধ্য দিয়ে আমরা কিভাবে সত্যকে পেতে পারি। যারা ক্লাসে আছো জলদি জলদি কমেন্ট করে জানায় দাও, হ্যাঁ। আচ্ছা, তো ভুলের মধ্য দিয়ে আমরা কিভাবে সত্যকে পেতে পারি এটা জানাও। তারপরে হচ্ছে আমাকে আরেকটা প্রশ্নের উত্তর এরপর যেটা দিবা সেটা হচ্ছে কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন? যারা ক্লাসে আছো জলদি জলদি আমাকে বলো তো। সাবাস, ভেরি গুড। ভুল স্বীকার করার মাধ্যমে আমরা কি সত্যকে পেতে পারি? ভেরি গুড ভেরি গুড। সাবাস, অর্ণব, তাহরিন, মোফাজ্জল, রূপক, ইব্রাহিম খলিল, পূজা, সবাই অনেক ভালো মতো পারফর্ম করছে ক্লাসে, খুবই ভালো লাগতেছে দেখে। আশা করি যে তোমরা সবাই শেষ পর্যন্ত আমার সাথে এইভাবে ক্লাসগুলোতে থাকবা, সবগুলা ক্লাসে থাকবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে।
ওকে, সো 43 বলেছো, ভেরি গুড ভেরি গুড। এইচআর হাসান, হুমায়রা, যদি এটার অ্যান্সার একটু কম এসেছে, বাট একটু বলে দাও যারা ক্লাসে আছো যে কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। যারা ক্লাসে আছো জলদি জলদি কমেন্ট করে জানিয়ে দাও। আর হচ্ছে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, আশা করি ভালো লেগেছে তোমাদের আজকে ক্লাসটা। আর হচ্ছে কিভাবে আরো ভালো লাগতে পারে সেটাও আমাকে কিন্তু কমেন্টে মানে জানাতে পারো। আর কিভাবে তোমাদের জন্য ক্লাস নিলে ধরো আরো উপকারী হতে পারে সেগুলোও ধরো আমাদেরকে জানাতে পারো। সো আজকে ক্লাসটা এখানেই শেষ করব। অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটাতে আসার জন্য। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন আরেকটা কোনো গল্প কবিতা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে একটু পড়ে ফেলো এবং অবশ্যই আমাকে জানাও যে কিভাবে তোমরা ক্লাস করতে চাও, কি কি বিষয়ে আরো ইমপ্রুভ করা যেতে পারে, কি কি বিষয় নিয়ে কিভাবে ক্লাস নিলে তোমাদের আরো ভালো লাগতে পারে, সেগুলো তুমি কিন্তু যে কোনো সময় আমাকে জানাতে পারো। ঠিক আছে, সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি।